তাই না? পোলার কোঅর্ডিনেটসে কী ছিল, 2D যেটা, 3Dটা আমি লাগবে না আগেই বলে দিয়েছি। তো 2D যেটা ছিল, যে কোনো একটা পয়েন্ট এখানে আমি নিয়েছিলাম, এর স্থানাঙ্ক কী ছিল, x, y, তাই না? তো এটাকে আমি যদি পোলার কোঅর্ডিনেট দিয়ে মাপি তাহলে কি বলবো, r, θ, এটা এতটা ডিস্টেন্সে এতটা কোণ করেছে, তাহলে আমি সেম পয়েন্টেই পৌঁছাবো। বোঝা গেল কি? আগের দিনই বোঝা গেছে, এখন মনে পড়লো, তাই না? তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, y স্থানাঙ্ক, আর এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, x স্থানাঙ্ক, তাই না? এই জিনিসটাকে আমরা y স্থানাঙ্ক বলি, এই জিনিসটাকে আমরা x স্থানাঙ্ক বলি। এবার এই ছবির থেকে আমি কি দেখতে পাচ্ছি, এই ছবিটা মানে এই একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, তাই না? এই একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি, এটা θ, এটা y, এটা x, আর এটা কি r, তাই তো? তাহলে সাইন থিটা সমান সমান কী হয়, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? মানে y বাই r। আর হচ্ছে কী হবে, কস থিটা সমান সমান ভূমি মানে x বাই অতিভুজ মানে r। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি y ইজ ইকুয়ালস টু r সাইন থিটা, আর এখান থেকে কি লিখতে পারি, x ইজ ইকুয়ালস টু কি, r ইন্টু কস থিটা। বোঝা গেল? তাহলে আমি পোলার কোঅর্ডিনেট আর তোর কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম, তাই না? কার্টেশিয়ান কোঅর্ডিনেটের x মানে r কস থিটা, কার্টেশিয়ান কোঅর্ডিনেটের y মানে r সাইন থিটা। বোঝা গেল? কীভাবে আসলো, বোঝা গেছে। এবার আমরা যদি আরেকবার এই জিনিসটাকে দেখি, আরেকভাবে ভাবি, এটা যদি r হয়, ঠিক আছে, তাহলে r এর সঙ্গে যে লেগে আছে x, সে কী হবে, এই থিটা আর r এর সঙ্গে যে লেগে আছে সে হয়ে যাবে কস থিটার সময় সে চলে আসবে, ঠিক আছে? মানে r এর সঙ্গে যদি আমি কস থিটা গুণ করি তাহলে এক্সটা পাবো। আর যেটা খারাপভাবে আছে সাইন থিটা, আমরা জানি খারাপভাবে যেটা বাই অতিভুজ নিতে হয়, তাই না? তো ওটার থেকেই মনে রাখতে হবে কি, আমি যদি y ইজ ইকুয়ালস টু বলি, মানে খারাপভাবে যেটা আছে সেটার সঙ্গে সাইন থিটা আসবে আর অতিভুজ আসবে। বোঝা গেল? তাহলে আমি যদি তোকে এখন প্রশ্ন করি, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত? তুই বলবি এটা যেহেতু লেগে আছে তাহলে এটা কি হবে, 5 ইন্টু কস 30 ডিগ্রি, আর এটা যেহেতু খারাপভাবে আছে সেই জন্য কী হবে, অতিভুজ ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 5√3/2, আর এটা কি হয়ে যাবে, 5/2। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যদি এরকম থাকে, এটাকে আমি কি করতে পারি, এরকম আর এরকম দুটা জিনিসে ভাঙতে পারি। আবার আমি কি করতে পারি, এই জিনিসটাকে তুলে এখানেও নিয়ে আসতে পারি, তাই না? যে কোনো একটা ভাবতে পারিস। তাহলে এটাও যদি তুই ভাবিস তাহলে কি হয়ে যাবে, এরকম করে আছে লালটা, ঠিক আছে, লালটা এখানে এরকম করে আছে, আর এটা ধর থিটা আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা যদি আর হয় এটা কি হয়ে যাবে, আর ইন্টু কস না সাইন, কারণ এটার সঙ্গে লেগে নেই থিটাটা, তাই না? আর থিটাটা এটার সঙ্গে লেগে আছে, এই জন্য এই বাহুটা কি হয়ে যাবে, আর কস থিটা। ঠিক আছে? বোঝা গেল তাহলে পোলার কোঅর্ডিনেটসের দুটার সম্পর্ক। এবার এই জিনিসটার থেকেই আমরা দেখব কি ভেক্টরের কম্পোনেন্টস।
ঠিক আছে, কম্পোনেন্টস অফ আ ভেক্টর। অফ আ ভেক্টর। আচ্ছা, এটা কি জাস্ট ভেক্টর সাম যেটা ছিল তার অপোজিট জিনিসটা। ভেক্টর সাম যেটা ছিল তার অপোজিট জিনিসটা। ভেক্টর সামে কি ছিল, এ প্লাস বি সমান সমান একটা তৃতীয় ভেক্টর হচ্ছিল ধরলাম সি। আর এখানে আমরা কি করব, সি ভেক্টরটাকে দুটা কম্পোনেন্টসে ভাঙব যাতে দুটা কম্পোনেন্টসের যোগফল হয় এ প্লাস বি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা ছবিটা কেমন আঁকতাম, এটা যদি এ ভেক্টর হতো, এটা যদি বি ভেক্টর হতো, ঠিক আছে, তাহলে কি করতাম, এদের দ্বারা তৈরি যে চতুর্ভুজটা হবে, ঠিক আছে, তার কর্ণটাই কি হয়ে যাবে, এদের সাম, মানে এটাই হয়ে যাবে সি ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, রেজাল্টটাকে আমি অন্য কালি দিয়ে আঁকছি, সাদা কালি দিয়ে দিলাম, এটাই হয়ে গেল কি সি ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি। বোঝা গেল? আর এ প্লাস বি লিখলাম না, সি ভেক্টর। আর এখানে আমি কেমন করে আঁকবো, এখানে আমার প্রদত্ত থাকবে এরকম একটা সি ভেক্টর, ঠিক আছে, সি ভেক্টর এরকম করে আমাদের একটা দেওয়া থাকবে। আমি একে ভেঙে কিভাবে করব, একে আমি এমনভাবে ভাঙবো যাতে এটা এক চতুর্ভুজের একটা বাহু হয় আর এটা চতুর্ভুজের আরেকটা বাহু হয়, তাই না? তাহলে এটাকে আমি সি ভেক্টরকে এ ভেক্টর আর বি ভেক্টরে ভেঙে নিলাম। বোঝা গেল? এটাই ভেক্টরের কম্পোনেন্ট ব্রেকিং। এবার দেখ, ভাঙার যে বিষয়টা আছে, আমরা যেমন খুশি তেমনভাবে ভাঙতে পারি। এই যে এটা ধর একটা ভেক্টর আছে, ঠিক আছে, একে আমি এরকম করে ভাঙতে পারি, এটাও একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে, আয়তক্ষেত্রের কর্ণ, তাই না? তাহলে এই সাদা ভেক্টরটাকে বলতে পারি আমি লাল দুটো ভেক্টরের সমষ্টি। আবার আমি এরকমও ভাঙতে পারতাম যে একটা এরকম দিলাম, আরেকটা দিয়ে দিলাম, আচ্ছা এরকম হলো, আরেকটা কেমন হবে তাহলে, এরকম হবে, সবুজ দুটোর সমষ্টি হয়ে যাবে এবার, তাই না? এরকমও আমি ভাঙতে পারি। আমি আরেকটা ইচ্ছা হলো, ধর আমি এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে তাহলে কি এত দূর নিতে হবে, একটু বেশি হয়ে গেল, এরকমও হতে পারে। এই সব নীলটা অতটা ভালো হলো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তুই আশা করি যা বোঝাতে চাইছি তা সেটা বুঝে গেছিস, তাই না? যে নীল কালি দিয়েও আমি এরকম করে, এই সবুজ কালি দিয়েও দুটা ভেক্টরে ভাঙতে পারি, বা লাল কালি দিয়েও দুটা ভেক্টরে ভাঙতে পারি, আমার যেরকম খুশি আমি দুটা ভেক্টরে কিন্তু ভাঙতে পারি। বোঝা গেল? আবার আমি এরকমও ভেক্টরে ভাঙতে পারি, যেটা কি হবে, এরকম সোজাসুজি আসলো আর এটা এর সাথে 90 ডিগ্রি এরকম করে সোজাসুজি এরকম করে থাকলো, যেটা একটা আয়তক্ষেত্রের কর্ণ হিসাবে প্রকাশ করলাম নীল কালি দিয়ে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমি তিনটা কেস দেখলাম। একটা কি, এই ভেক্টরটাকে আমি এরকম এরকম ভেক্টরে ভাঙলাম, তিনটা কেন, অসংখ্য কেস হতে পারে। এটাকে এরকম এরকম না ভেঙে আমি এরকম আর এরকমেও ভাঙতে পারতাম, এই দুটা ভেক্টরেও ভাঙতে পারতাম, তো তবুও এটা একটা কর্ণ হতো, তাই না? এটাকে আমি এরকম ভেক্টরেও ভাঙতে পারতাম, এবারও কর্ণ হচ্ছে এটাই, তাই না? এরকম অসংখ্যভাবে আমি ভাঙতে পারি দুটা ভেক্টর, একটা ভেক্টরকে দুটা ভেক্টরে। কিন্তু আমাদের ইউজফুল কোনটা হবে? ইউজফুল হবে সেটাই যেটা পরস্পর 90 ডিগ্রিতে থাকবে, কম্পোনেন্টগুলো, যেটায় কম্পোনেন্ট দুটো কি পরস্পর 90 ডিগ্রিতে থাকবে। কেন এটা আমাদের ইউজফুল? কেন?
কারণ এই ক্ষেত্রে আমরা সহজেই কী করতে পারবো, এর ভ্যালু আর এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, আমরা অসংখ্য এরকম কম্পোনেন্টে ভাঙতে পারি, কিন্তু আমরা এরকম পারপেন্ডিকুলার দুটি কম্পোনেন্টেই ভাঙবো। কেন? কারণ এরকম করে যদি ভাঙি তাহলে এটা আমার যদি ধর ভেক্টর আর হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা যদি থিটা হয় যেটা লেগে আছে সেটা কি হয়ে যাবে, এই ভেক্টরের লেন্থ বা এই ভেক্টরের ভ্যালু মানে ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে, আর ইন্টু কস থিটা যেটা লেগে আছে, আর যেটা লেগে নেই সেটা কি হয়ে যাবে, আর ইন্টু সাইন থিটা। পোলার কোঅর্ডিনেটে যেরকম করেছিল সেরকমই এটা আর ভেক্টর হলে এই ভেক্টরটার যদি ম্যাগনিটিউড আর হয় তাহলে এই কম্পোনেন্ট ভেক্টরগুলোর ম্যাগনিটিউড আমি সহজেই বের করতে পারবো, আর কস থিটা এবং আর সাইন থিটা, তাই না? আচ্ছা, কিন্তু যদি এটা আমার অন্যরকম কিছু হতো, ধর এরকম আর এরকম ভেক্টরে আমি ভেঙেছি, ঠিক আছে, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টে ধর ভেঙেছি, তখন কি আমার আর সাইন থিটা আর কস থিটা করতে পারতাম? তখন তো করতে পারতাম না, তাই না? কারণ এটা যদি থিটা হতো, আমার এখান থেকে এতটুকুটা হতো আমার কি, আর কস থিটা। এই যে এই ডিস্টেন্সটা এটা তো আসতো না আর কস থিটার মধ্যে, তাই না? তাহলে কিছু যোগ করতে হতো, বিয়োগ করতে হতো, অনেক ঝামেলা হতো, তাই তো? আরেকবার বলছি এই জিনিসটা, এই ধর এটা একটা ভেক্টর আছে, এটাকে আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙলাম না, মানে দুটা এমন কম্পোনেন্টে ভাঙলাম যারা পরস্পর পারপেন্ডিকুলার নয়, তাই না? এটা আর এটাই ভাঙলাম, অন্য কালি দিয়ে রাখছি, ধর এই সবুজ আর এই সবুজ, এরকম দুটা কম্পোনেন্টে ভাঙলাম, তাই না? কিন্তু এটা যদি আমার এখন থিটা হয়, আর কস থিটা মানে কি হবে, আর কস থিটা মানে তো এখান থেকে এতটুকু, তাই না? তাহলে এতটুকু ডিস্টেন্স কি, এতটুকু ডিস্টেন্স কম হবে, তাহলে এটা সহজে আসছে না, আর কস থিটার থেকে কিছু একটা মাইনাস করতে হচ্ছে। আর সাইন থিটা মানেও কি হয়ে যাবে, আর সাইন থিটা মানে এই লেন্থটা তো নয়, তো এখানেও কি লেন্থটা কিন্তু আর সাইন থিটা হবে না, আর সাইন থিটার থেকে একটু কম বেশি কিছু হবে, তাই না? তাহলে সহজে আসছে না যদি আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ছাড়া অন্য কোনো কম্পোনেন্ট নেই। ওই জন্য আমরা কী করবো, সবসময় পারপেন্ডিকুলার কম্পোনেন্টেই ব্রেক করব। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, ভেক্টর আর কম্পোনেন্ট ব্রেকিং হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, অঙ্কের ডিফারেন্সিয়েশন, যেটা প্রত্যেক পদে পদে কাজে লাগবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনও শিখবো আর ইন্টিগ্রেশনও শিখবো। ইন্টিগ্রেশনটা একটু কমই কাজে লাগবে, কিন্তু কাজে লাগবে, ওটা ছাড়লেও চলবে না। আগে ডিফারেন্সিয়েশনটা শিখে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করব। তার আগে ডিফারেন্সিয়েশন আগে লিখে নিই, দেখ, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, কনস্ট্যান্ট মানে কি, 1, 4, 8, 110, ঠিক আছে। যা কিছু আমি বলি সব সংখ্যাগুলো কি হয়ে যায় আমাদের কনস্ট্যান্ট, মানে যেগুলো আর পরিবর্তন হবে না, জানি। কিন্তু যেগুলোকে আমরা ধরে নিই সেটাকে আমি কি বলি, ভ্যারিয়েবল, ঠিক আছে। যেমন এক্সের ভ্যালু যা খুশি তাই হতে পারে, তাই না? এক্সের ভ্যালু সলভ করে তোর 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, যা খুশি তাই আসতে পারে, সেটা প্রশ্নের ওপর বোঝা যাবে যে কি আসবে। তাহলে যেটা আমরা ধরে নিই সবসময় সেটাকে কি বলা হয়, ভ্যারিয়েবল বা চলরাশি। আর এগুলোকে কি বলা হয়, সংখ্যাগুলোকে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো, এটা তো সমস্যা নেই কোনো, কিন্তু যেটা ভ্যারিয়েবল আছে এটা আবার কয় প্রকারের হয়ে যায়, 2 প্রকারের, ঠিক আছে। একটা হয়ে যায় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, আরেকটা হয়ে যায় কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বোঝা গেল? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যেসব ভেরিয়েবল অন্য কোনো ভেরিয়েবলের ওপর নির্ভরশীল নয় তাকে আমরা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বোঝা গেল? কিন্তু আমি যদি তোর লিখি এখানে y = 4x² +
5x। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, ওয়াইও ভেরিয়েবল, ওয়াইও ধরে নেওয়া কিছু একটা জিনিস, এক্সও ধরে নেওয়া কিছু একটা জিনিস, তাই না? কিন্তু এক্সটা কি হয়ে গেল, এক্সের ভ্যালুর ওপর, এখানে এক্সের ভ্যালুর ওপর নির্ভর করে কার ভ্যালু বের হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কার ওপর ডিপেন্ডেন্ট, এক্সের ভ্যালুর ওপর, তাই না? সেই জন্য আমরা এক্সকে কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইকে কি বলবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা কি, এই জিনিসটা একটা ফাংশান হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি, একটা ফাংশান, তাই না? ফাংশান মানে কি, ধর একটা ভেরিয়েবল দিয়ে, একটা ভেরিয়েবলের সঙ্গে তোর কিছু গুণ আছে, কিছু ভাগ আছে, কিছু যোগ বিয়োগ আছে, সেই জিনিসটাকেই আমরা কি বলবো, একটা ফাংশান, ঠিক আছে? এক্স নিজেও কিন্তু একটা ফাংশান, ঠিক আছে? এক্স মানে এক্সের সাথে 1 গুণ আছে, 0 যোগ আছে, 0 বিয়োগ আছে, যা খুশি তাই বলতে পারি আমি, তাই না? তাহলে এফ, সেটাকে কি লেখা হয়, ফাংশান, এক্সের ফাংশান মানে এফ অফ এক্স, সেটা কি হয়ে গেল, এক্সের ফাংশান। এখানে কি আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, বোঝা গেল, এটা একটা ফাংশান হতে পারে। তারপর আরেকটা ফাংশান, এই যে এটা যদি লিখি, এটাও একটা ফাংশান হতে পারে, মানে এক্স দিয়ে তৈরি কোনো একটা জিনিসকে আমরা এক্সের ফাংশান বলবো, তাই না? এখানে যদি আমি লিখতাম এফ অফ জেড ইকুয়ালস টু 3z² - 2, তাহলে এটা কি হয়ে যেত, জেডের ফাংশন হয়ে যেত, তাই না? আমি যদি লিখতাম এফ অফ ধর এ ইজ ইকুয়ালস টু 5a² প্লাস a³ প্লাস a⁴, এটাও কি হয়ে যেত, এর একটা ফাংশন হয়ে যেত, তাই না? তাহলে আমরা কি কি শিখলাম এখন অবধি, কনস্ট্যান্ট শিখলাম, ভেরিয়েবল শিখলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শিখলাম, তাই না? আরেকটা জিনিস কি শিখলাম, ফাংশন। এবার দেখ, এই যে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যেভাবে লিখছি, তার মধ্যে একটা জিনিস কি হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন, তাই না? এটা কি এক্সের একটা ফাংশন, এক্সের ফাংশন ইকুয়ালস টু ওয়াই, তাই না? ওই জন্য এটাকে অনেক সময় এরকমও লেখা হয়, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, আর এফ অফ এক্স বা ওয়াই সমান সমান কি হয়ে যায়, এই জিনিসটা, বোঝা গেল? আচ্ছা, এবার দেখ ছবিগুলো কেমন হবে তাহলে। এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, ওয়াই মানেই আমি কি বললাম, এফ অফ এক্স, মানে ওয়াইয়ের ভ্যালুটা কেমন হবে, এক্সের ভ্যালুটা যেমন হবে তার উপর ডিপেন্ড করে কিছু একটা হবে। এটা ধর বললাম এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমি কি বললাম, ওয়াই মানে এফ অফ এক্স, সেই জিনিসটা কি এখানে, ধর আমি বললাম এক্স প্লাস 1, তাই না? মানে এক্সের ভ্যালু যখন 1 হবে, ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, তাহলে এখান থেকে বলতে পারি 1 + 1 = 2 হয়ে যাবে, তাই না? ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 2। আচ্ছা, এক্সের ভ্যালু যখন 2 হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 2 + 1 মানে 3, তাই না? এরকম একটা জায়গায় হবে, ধর এক্সের ভ্যালু 3 হয়ে গেলে কি হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু 4, তাই না? মানে এরকম একটা পয়েন্ট হয়ে যাবে, মানে আমি কি দেখতে পাচ্ছি, এরকম একটা লাইন দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল যে এই ফাংশনটাকে যদি আমি ছবিতে আঁকি, তাহলে এরকম একটা গ্রাফের মতো দেখতে পাই। তাহলে আমাদের বিভিন্ন এরকম গ্রাফ থাকে। আমি যদি বলি একটা ফাংশন আছে এফ অফ এক্স, সেটা এক্সেরই সমান, তাহলে ওয়াইটা কি হবে, এখানে ওয়াইটা এক্সেরই সমান, মানে এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু কত, এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালুও এক্সের সমান 1, তাই না? এটা কি এফ অফ এক্স বা ওয়াই, এটা সমান সমান তো এক্স আছে এখন, তাই না? তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু কত হচ্ছে 1, এক্সের ভ্যালু 0 হলে এর ভ্যালুও 0, এক্সের ভ্যালু 2 হলে এর ভ্যালুও 2, তাই না? তাহলে এরকম একটা ছবি আসছে গ্রাফের, তাই তো? তো এরকম বিভিন্ন ছবি আসতে পারে। আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্সের স্কোয়ার, তাহলে কি হবে, এক্স 0-তে ওয়াই 0, এক্স 1-এ ওয়াই 1, কিন্তু এক্স যখন 2 হয়ে যাবে, ওয়াই কত হয়ে যাবে, 2 × 2 = 4 হয়ে যাবে, তাই না?
তাহলে এটা কি হয়ে যাবে 2, কিন্তু এটা ধর 4 এখানে আছে, এরকম জায়গায় চলে যাবে। তাহলে কেমন হয়ে যাবে ছবিটা? এরকম করে হয়ে যাবে, তাই না? এরকম বিভিন্ন রিলেশন থাকলে বিভিন্ন রকম ছবি হবে এক একটা ফাংশনের। বোঝা গেল? এইবার ডিফারেন্সিয়েশন জিনিসটা কী করে সেটা আমরা দেখব। এতক্ষণ যেটুকু বললাম এতটুকু জানা উচিত ছিল নিজে থেকেই, তো আমি একবার রিভিশন করিয়ে দিলাম, তাই না? তো এরকম একটা ধর ছবি আছে, এরকম যা খুশি ছবি আছে, এটা এটা হচ্ছে কি এফ অফ এক্স বা ওয়াই, তাই না? এফ অফ এক্স মানেই কি ওয়াই, আর এটা হচ্ছে এক্স। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েশন জিনিসটা কি সেটা আমরা দেখব। তার আগে বলি, এই যে এই গ্রাফটা যে আছে, গ্রাফটা আঁকলাম আমি, এর স্লোপ বলতে আমরা কি বুঝি? আমি যদি বলি স্লোপ, এখান থেকে এতটুকুর যদি স্লোপ বলি, তাহলে কি করব আমরা? এখান থেকে এখানে উঠব, এখান থেকে এখানে উঠব, এখান থেকে এরকম একটা সোজা লাইন টানবো, ঠিক আছে? এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করলো, সেই অ্যাঙ্গেলের ট্যানকেই আমরা কি বলবো? সেটা স্লোপ বলবো, তাই না? তাহলে স্লোপ মানে কি অ্যাকচুয়ালি ট্যান থিটা, মানে কতটা বেঁকে আছে জিনিসটা, তাই না? তাহলে এটা আমাদের ট্যান থিটা মানে কি হয়ে যায়? ট্যান থিটা মানে কি হয়ে যায়? এটা বাই এটা, তাই না? লম্ব বাই ভূমি, তাই তো? মানে আমি যেটা বলতে যাচ্ছি, এই ছবিটা ছিল, এখানে এটা আমার থিটা ছিল, তাহলে ট্যান থিটা কি হয়ে যাবে? ট্যান থিটা কি হয়ে যাবে? এই এখানে যে কোনো একটা ত্রিভুজের কি হয়ে যাবে? যে কোনো একটা ত্রিভুজের তুই নিয়ে নে, ট্যান থিটা নিয়ে নে, এটাও যা হবে এটাও তো তাই দেবে তোকে, তাই না? বা তুই অন্য জায়গা থেকে যদি নিস, এখান থেকে এত বড় নিস, তবু তাই দেবে। আমি অত কিছু না নিয়ে এই জায়গাটুকুর শুধু নিলাম, বেশি মুছে গেল, এখান থেকে নিলাম। ট্যান থিটা কি হবে? ট্যান থিটা কি হবে? এখান থেকে এটুকু, মানে এটা যদি ডেল ওয়াই ধরি আমি, ডেল মানে কি পার্থক্য চিহ্ন, ঠিক আছে? এতটুকু কি ধরলাম আমি? ডেল ওয়াই। আর এখানে কি এটা এক্সের পার্থক্য, এটাকে আমি বললাম ডেল এক্স, তাই না? তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়ে যাবে? ট্যান থিটা সমান সমান লম্ব বাই এটা থিটা তো ভূমি, ডেল এক্স, তাই না? বোঝা গেল? তাহলে এরকম যদি একটা ছবি হয়, ঠিক আছে? আর এরকম একটা ছবি, এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা আমি বললাম ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্টও হতে পারে, ধর আমি বললাম 2, মানে এক্সের ভ্যালু যা খুশি তাই হয়ে যাক না কেন, ওয়াই বা এফ অফ এক্সের ভ্যালু কী হবে? 2। এক্সের ভ্যালু যা খুশি তাই হয়ে যাক না কেন, এক্সের ভ্যালু 1 হোক, এক্সের ভ্যালু 2 হোক, এক্সের ভ্যালু 3 হোক, যা খুশি তাই হোক, ওয়াই সারা জীবন কত থাকবে? 2। এটাই বলছে ফাংশনটা আমাদের, তাই না? তাহলে এখানে যদি আমি এর স্লোপটা নিতে চাই, তাহলে কি করতে হবে? আমি এই বরাবর উঠবো, এখানে যাব, তাই না? এখান থেকে এতটুকুর মধ্যে ধর নেব, এই বরাবরও যাব, এখানে উঠবো, এতটুকুই নেব। তাহলে আমাদের ডেল ওয়াই কী ছিল? এই দুটা পয়েন্টে হাইটের যেটা পার্থক্য সেটা ডেল ওয়াই ছিল, তাই না? তাহলে আমার ট্যান থিটাটা কী হয়ে যাচ্ছে? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে হাইটের পার্থক্য কত? এই দুটা পয়েন্টের মধ্যে হাইটের কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই নেই, তাই না? এখানে কি y1 আর y2, তাই না? এই পয়েন্টটাকে আমি কি বলি? x1, y1, আর এই পয়েন্টটাকে কি বলি আমি? x2, y2, তাই না? তাহলে y1 আর y2 এর যে ডিফারেন্স, আর নিচে কি এক্স, ডেল এক্স মানে x2 আর x1 এর যে ডিফারেন্স, y1 আর y2 এর ডিফারেন্স কত হবে? y2 মানেও 2, তাই না? আর y1 মানেও কত? 2, 2 মাইনাস 2, আর নিচে কি হয়ে গেল? x2 এর ভ্যালু কত আছে এখানে? 2, আর x1 এর ভ্যালু 1, তাহলে 0/something, মানে স্লোপ কত হয়ে যাচ্ছে এখান থেকে? স্লোপ বা ট্যান থিটা কত হয়ে যাচ্ছে?
জিরো, তাই না? মানে থিটাটাও জিরো, ট্যান থিটা জিরো মানে থিটাটাও জিরো। অর্থাৎ কোনো একটা ছবি যদি এরকম ভূমি মানে এক্স অক্ষের সাথে প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ কত হয়? জিরো। বোঝা গেল? তাহলে বল যদি আমার এরকম কোনো একটা ছবি হতো, ধর এটা একটা ওয়াই, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? ওয়াই মানে কি? এফ অফ এক্স, তাই না? ওয়াই মানেই তো আমাদের এফ অফ এক্স। ধর এফ অফ এক্স ইকুয়ালস টু কত বলো? আচ্ছা, এরকম আছে একটা ছবি, ঠিক আছে? ওগুলো আর কিছু বললাম না, আমি বললাম এরকম একটা ছবি আছে। এই ছবিটা মানে কি? এটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি, তাই না? তাহলে কি হবে? স্লোপ কত হবে? ট্যান থিটা মানে ট্যান 90 ডিগ্রি সমান সমান কত? ইনফিনিটি, তাই না? তাহলে আমাদের যদি এরকম করে কোনো একটা ছবি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলে স্লোপ হয়ে যায় ইনফিনিটি, আর এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হলে মানে এটার সঙ্গে এক্স অ্যাক্সিসের কোণ কত? প্যারালাল আছে, তাহলে প্যারালাল হলে থিটা জিরো। এটা আর এটা প্যারালাল তো, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল নেই কোনো, জিরো, তাহলে 0 ডিগ্রি। সেই জন্য একটু আগে যেটা করলাম সেটা কত এসেছিলো আমাদের? 0 ডিগ্রি এসেছিলো। বোঝা গেল? আচ্ছা, এবার বল আরেকটা জিনিস। আমার ধর এক্স ইকুয়াল ওয়াই ইকুয়ালস টু এক্স যেটা আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স একটু আগে আমরা দেখলাম এরকম একটা কিছু হচ্ছিল, তাই না? তাহলে এখানে কি হবে? এটা ধর যে এরকম একটা ছবি আসছিল, তাই না? এটা ধর কি, এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালুও কত? 1। এই পয়েন্টটা কি? ধর এক্সের ভ্যালু যখন এই পয়েন্টটা 2 আছে, এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালুও তখন কি? 2, তাই না? এক্স ইকুয়ালস টু যেহেতু ওয়াই, তাহলে এখানে যদি আমি গ্রাফটা ইয়েটা আঁকি ট্যান থিটাটা, তাহলে আমার কি এটা আর এটার অনুপাত নিতে হবে। তো এই হাইটটা মানে কি? এই হাইটটা মানে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 বা ডেল y1 সরি ডেল y সমান সমান কত আসছে? 2 মাইনাস 1, তাই না? এটা 2 ছিল, এটা 1 ছিল, 2 মাইনাস 1। আর এটা কি হয়ে যাবে? এই জিনিসটা কি হয়ে যাবে? ডেল এক্সটা হয়ে যাবে x2 মাইনাস x1। এটাও কি হয়ে যাবে? ডেল এক্স সমান সমান 2 মাইনাস 1। তাহলে স্লোপ কি হয়ে যাবে এটার? ট্যান থিটা সমান সমান y2 বাই y1 সরি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই না? মানে 2 মাইনাস 1 1 বাই 1 সমান সমান একই হচ্ছে, তাই তো? তাহলে এরকম একটা গ্রাফেরও আমাদের স্লোপ কত আসছে দেখলাম আমরা? 1 আসছে। এইভাবে তোর যেরকম খুশি সেরকম এক গ্রাফ আঁক না কেন, তোর যেরকম খুশি মানে এক একটা গ্রাফের জন্য এক এক রকম তোর স্লোপ আসছে, ঠিক আছে? এবার তার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এটা এরকম কোনো একটা ফাংশন, এবার আমি ডিফারেন্সিয়েশন করছি মানে কি? ডিফারেন্সিয়েশনটা অনেকটা স্লোপ বের করার মতোই একটা প্রসেস, ঠিক আছে? কিন্তু সেটা খুব একটা ছোট্ট জায়গায়, মানে এতই ছোট জায়গায় আমরা বলতে পারি একটা পয়েন্টের স্লোপ কী হবে। মানে ধর এতক্ষণ বলছিলাম এখান থেকে এত দূর, এখান থেকে এত দূরের আমি কী করছিলাম? এরকম ছবি আঁকছিলাম, এটা নিচ্ছিলাম, স্লোপ বের করছিলাম। তো ডিফারেন্সিয়েশন মানে কি? এই যে এই ডিস্টেন্সটা এটা কমতে কমতে এতটুকু হয়ে যাবে যে এই ডিস্টেন্সটা কমতে কমতে এতটুকুই হয়ে যাবে যে একটা পয়েন্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? মানে এখান থেকে ধরো এটা এতটুকু হয়ে গেল, এতটুকু জায়গার মধ্যে ছোট্ট একটা ত্রিভুজ এঁকে স্লোপ এঁকে ত্রিভুজ এঁকে ট্যান থিটা বের করতে হবে। কিন্তু এটা এতটুকুর থেকেও ছোট। কত ছোট যদি বলিস? কল্পনাতীত ছোট, ঠিক আছে? মানে ইনফিনিটেসিমাল যেটাকে বলা হয়। অর্থাৎ ছোট হতে হতে এটা একটা পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টটায় এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টের মধ্যে এটা কতটা বেঁকে আছে, ঠিক আছে? সেটাই হয়ে যাবে স্লোপ। কারণ এই যে এই ছবিগুলোর তো স্লোপ এক একটা পয়েন্টে এক রকম, তাই না? আমার যদি গোটা ছবিটাই এরকম হতো, ওই যে তিনটা যে স্ট্যান্ডার্ড ট্রেস দেখলাম, একটা এক্স ইকুয়ালস টু ওয়াই ছিল, একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল ছিল, একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ছিল, তাই না? তাহলে এই তিনটা কেসে কি একই রকম স্লোপগুলো সব প্রত্যেকটা জায়গায় একই রকম হচ্ছিল। কিন্তু ঢেউ খেলানো যদি ছবি হয়, কার্ভগুলো যদি ঢেউ খেলানো হয়, তাহলে কি স্লোপগুলো একই রকম হচ্ছে না। এই পয়েন্টে যদি আমি আঁকি তাহলে কি এরকম একটা লাইন হচ্ছে, এই পয়েন্টে যদি আমি আঁকি
তাহলে কি দেখ এরকম খাড়া টাইপের একটা লাইন হচ্ছে, তাই না? এই পয়েন্টে আঁকলে কি এরকম শোয়ানো টাইপের হচ্ছে, তাহলে কি হচ্ছে এক একটা পয়েন্টের স্লোপ এক এক রকম। তাহলে এরকম ঢেউ খেলানো ছবি থাকলে কি আমাদের গোটা ছবির জন্য একটা স্লোপ আমাদের হবে না, একটা স্লোপে কাজ হবে না, আমাদের বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন স্লোপ নিতে হবে, তাই না? তাই বিভিন্ন পয়েন্টের যে বিভিন্ন স্লোপ নির্ণয় করা সেটাই হয়ে যাচ্ছে কি ডিফারেন্সিয়েশন। এটার নাম কি এফ অফ এক্স বা ওয়াই, তাই না? এফ অফ এক্স বা ওয়াই ইকুয়ালস টু এটা, আর হচ্ছে এক্স ইকুয়ালস টু এটা। তাহলে আমি যদি নর্মালি করতাম, তাহলে এখানে যদি আমি নর্মাল স্লোপ বের করতে বলি তাহলে আমি কি করব, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এরকম করে একটা ছবি টেনে দেবো, তাই না? এটাই হয়ে যাবে স্লোপ, এই ওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? তো আমার ডিফারেন্সিয়েশন মানে কি বললাম আমি, এই ডেল ওয়াই বাই ডেল এক্স যে ছিল, ডেল এক্সকে কী করতে হবে, ছোট করতে হবে। এক্স ডেল এক্সটাকে কী করতে হবে, ছোট করতে হবে। তো ছোট করা আমরা কিভাবে লিখি, ছোট করাকে লিমিট ডেল এক্স টেন্স টু 0 এরকম করে লিখি, যে ডেল এক্সটা কত ছোট, খুবই ছোট, এতই ছোট যে 0-র কাছাকাছি। এক্সের দুটো এক্সের ডিফারেন্স কত, 0-র কাছাকাছি। ডিফারেন্সটা 0-র কাছাকাছি মানে দুটো পয়েন্ট খুবই কাছাকাছি, তাই না? তাহলে কি লিখব, এই লেখাটার আগে জাস্ট এটা লিখে দেব, এটাই নর্মাল ডিফারেন্স মানে এমনির স্লোপ আর ডিফারেন্সিয়েশনের পার্থক্য। এটা সমান সমান ডেল ওয়াই বাই ডেল এক্স, সরি সমান সমান না, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখলাম আর লিমিট একটা ডেল এক্স সমান সমান টেন্স টু 0 লিখে দিলাম, ঠিক আছে? এইটাকেই আমি শর্টকাটে কীভাবে লিখি, এটাকেই শর্টকাটে লেখার নিয়ম ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে? এটাকেই আমরা কি বলি, ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। বোঝা গেল? তাহলে আমাদের নর্মাল স্লোপ কী ছিল, এটা ডেল ওয়াই বাই ডেল এক্স, যেটা ছবি এটা ছিল। তারপর আমি কি বললাম যে না নর্মাল করব না, আমি এই ডেল এক্সটাকে এত ছোট করে দেব যেন দুটো এক্সের পার্থক্য 0-র কাছাকাছি চলে যায়, মানে এইটা এই ডিস্টেন্সটা ছোট হতে হতে যেন এরকম ছোট্ট ত্রিভুজ হয়ে যায় একটা, ঠিক আছে? এত ছোট, এর থেকেও আরও ছোট হয়ে যায়, যেন একটা পয়েন্টের মধ্যে একটা ছোট ত্রিভুজ হয়ে যায়, এই জায়গাটা স্লোপ। অর্থাৎ আমি এই দুটো পয়েন্টকে কাছাকাছি করতে করতে এরকম একটা পয়েন্টে চলে আসলাম। এই পয়েন্টটা কতটা স্লোপ আছে এই পয়েন্টটার, সেটাই হয়ে যাচ্ছে আমার কি এই পয়েন্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কি এক্স। বোঝা গেল? তাহলে ডিফারেন্সিয়েশন সর্বদা কি হয়, একটা পয়েন্টে হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে, এটা স্লোপটা বলছে। স্লোপ মানে কি, ওয়াইয়ের যে চেঞ্জ হচ্ছে এক্সের রেসপেক্টে, এক্সের চেঞ্জের রেসপেক্টে ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে সেটাই আমরা দেখছি, কিন্তু খুব ছোট লেভেলে। এক্সকে একটু পরিবর্তন করলে ওয়াইটা কতটুকু পরিবর্তন হচ্ছে, বা স্লোপ মানেই এটা, একজনের রেসপেক্টে আরেকজনের পরিবর্তন। তাহলে এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, কোনো একটা জিনিসের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, ধর একটা ফাংশন আছে এফ অফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু কত, আমি ধরলাম একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সি, ঠিক আছে? আচ্ছা, এটার ছবি কেমন হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু সি, মানে ওয়াইয়ের ভ্যালু কি একটা কনস্ট্যান্ট, এক্সের ভ্যালু যা খুশি তাই হয়ে যাক না কেন, ওয়াইয়ের ভ্যালুটা সবসময় কি থাকবে, এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াইয়ের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, মানে এরকম ছবি হবে। তাহলে এই ছবিটার আমরা একটু আগেই কি দেখেছিলাম, প্রত্যেকটা পয়েন্টে কি হয়, স্লোপ সেম হয়, তাই না? আর সেটার ভ্যালু কত হয়, tan 0 ডিগ্রি মানে 0, তাই না? এটার স্লোপ কত হয় একটু আগেই আমরা দেখলাম। এখানে যদি ত্রিভুজ আঁকি, ত্রিভুজ তো আঁকাই যাবে না, কারণ ওপরের এই ওয়াইয়ের ডিফারেন্সটা 0, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই সমান সমান 0, ওই জন্য স্লোপ কত হয়ে যাবে, 0। তাহলে আমরা যদি কোনো একটা পয়েন্টে নিয়ে নিই তাহলে সেই পয়েন্টেও স্লোপটা 0 হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনও কি হবে, ডিফারেন্সিয়েশনও 0 আসার কথা। এবার আমরা দেখব 0 আসছে কিনা আমাদের বেসিক জিনিস অ্যাপ্লাই করে, ঠিক আছে? দেখ
আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে কি dy বাই dx, বা আমি লিখতে পারি df অফ x বাই dx, তাই না? আচ্ছা, এবার আমি লিখতে পারি কি, ধর দুটা একটা এক্স আর একটা x1 আর একটা x2, ঠিক আছে? x1 আর x2 তো দুটা পয়েন্ট ছিল আমার, x1 আর x2 না নিয়ে একটাকে নিয়ে নিলাম আমি x, আরেকটাকে কিনে নিলাম আমি x প্লাস সামথিং, ধরলাম h, ঠিক আছে? x আর একটা x1 একটা x2, এক্সটা ওয়ানটাকে আমি x নিলাম, x2টাকে আমি কি নিলাম s প্লাস h নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, এখানে ডেল এক্সকে আমি কি লিখবো, ডেল এক্স মানে আমরা লিখতাম x2 মাইনাস x1, তাই না? আর x2কে আমি কি বললাম, একটাকে তুই নিয়ে নে x প্লাস h, আরেকটাকে নিয়ে নে তুই কি x, তাহলে x আর x কেটে গিয়ে কি পড়ে থাকলো এখানে, x2 মাইনাস x1 সমান সমান h পড়ে থাকলো, তাই না? আচ্ছা, একটা পয়েন্ট কি ছিল বললাম আমি x, আর একটা পয়েন্ট কি ছিল x প্লাস h, তাহলে এখানে কি হবে, ডেল এফ অফ এক্স মানে এফ অফ x2 মাইনাস এফ অফ x1, তাই না? আচ্ছা, x2 মানে কি আমরা নিয়েছি x প্লাস h, আর এফ অফ x মানে xই ছিল, x1 মানে xই ছিল, তাই না? আর লিমিট কি, লিমিট ডেল এক্স টেন্স টু কি 0, তাই না? এই যে এদের দুজনের যে ডিফারেন্সটা আছে, এক্সগুলো খুব কাছাকাছি, তাহলে কি হবে, এক্সের ডিফারেন্সটাই তো এইচ এখানে, তাই না? তাহলে কি হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু 0, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, আমরা যদি অঙ্ক করি লিমিটের, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 বসালাম, আচ্ছা, তারপর কি হয়ে গেল, নিচে এইচ লিখলাম, উপরে কি হবে এক্স প্লাস এইচের ভ্যালু, এক্সের ভ্যালু যা খুশি হোক, তাই যা খুশি হোক না কেন, এফ অফ এক্সের ভ্যালু কত হবে, এক্সের উপর ডিপেন্ড করবে কি, করবে না, এখানে কোনো এক্স নেই, এক্সের ভ্যালু যা খুশি হোক, এফ অফ এক্সের ভ্যালু কি হয়ে যাবে সি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালুও সি হয়ে যাবে, এটা তো এক্সেরই একটা ভ্যালু, তাই না? এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের ভ্যালু কি হয়ে যাবে সি, তাহলে সি মাইনাস সি কেটে গিয়ে কত হয়ে গেল 0, উত্তর কত চলে আসলো, ডিফারেন্সিয়েশনের 0, বোঝা গেল কীভাবে আসলো? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি, ঠিক আছে? আমাদের স্ট্যান্ডার্ড স্লোপ কী ছিল, আরেকটা স্ট্যান্ডার্ড স্লোপ ছিল এক্স ইকুয়ালস টু ওয়াইয়ের গ্রাফটা, তাই না? এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই যেটা ছিল, তাই তো? মানে এরকম একটা ছবি ছিল, তাই না? এই ছবিতে স্লোপ কত আসছিল আমি বলেছিলাম, মনে আছে? ট্যান থিটা কত আসছিল, ট্যান থিটা সমান সমান 1 আসছিল, মানে থিটা 45 ডিগ্রি, যাই হোক, এক্স ইকুয়ালস টু 1 হলে এটা আসে স্লোপ। এবার ডিফারেন্সিয়েশন করেও যদি আমাদের এটা আসে, তাহলে ডিফারেন্সিয়েশন জিনিসটা ঠিক আছে, তাই না? আচ্ছা, এবার আমি ধরলাম এই পয়েন্টটা এক্স, আর এই পয়েন্টটার খুব কাছেই, ছবিতে আমি বড়ই আঁকছি কিন্তু অ্যাকচুয়ালিতে খুব কাছে আছে এটা দুটো পয়েন্ট, ঠিক আছে? একটা এক্স আর একটা এক্স প্লাস এইচ, মানে এদের ডিফারেন্সটা কি হয়ে গেল, এদের ডিফারেন্সটা হয়ে গেল এইচ, তাই না? তাহলে এক্সের জন্য এটা কি হয়ে গেল, এফ অফ এক্স হয়ে গেল, আর এফ অফ এক্স প্লাস এইচের জন্য এটা কি হয়ে গেল, এফ অফ এক্স প্লাস এইচ হয়ে গেল, তাই না? তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বলছে, যে এই ট্যান থিটাটাই এদের ডিফারেন্সিয়েশন, তাই না? মানে এই লেন্থটা বাই এই লেন্থটা, যখন এই ডিফারেন্সটা খুব ছোট্ট, এটাই তো আমাদের ডিফারেন্সিয়েশন, তাই না? অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই সমান সমান কি, লিমিট এদের ডিফারেন্সটা কি হবে, এইচ ডিফারেন্সটা খুব ছোট, এইচ টেন্স টু 0, আর কি হবে এফ অফ এই যে এই এটা হাইটটা, তাই না? ও গোটা হাইটটা মানে কি এফ অফ এক্স প্লাস এইচ, এই হাইটটুকু মানে কি এফ অফ এক্স, তাহলে এদের পার্থক্য কী হয়ে গেল, এতটুকু কী হয়ে গেল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কী হয়ে গেল, এফ অফ এই হাইটটা কী হয়ে গেল এইচ, সরি এফ অফ এক্স, তাই না? আর কি হয়ে গেল বাই এক্সের ডিফারেন্সটা কি এইচ, এক্সের আর এক্স প্লাস এইচের ডিফারেন্স এইচ, তাই না? মানে এই ডিফারেন্সটা
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর নিচে কী হয়ে গেল এই ডিফারেন্সটা এক্স প্লাস এইচ আর এক্সের ডিফারেন্স এইচ, বোঝা গেল। তাহলে এবার কি আমাদের ফাংশনটা কী ছিল, ওয়াই ইকুয়ালস টু এক্স, তাই না? মানে ওয়াইয়ের ভ্যালু যা হবে এক্সের ভ্যালু তাই হবে, এক্সের ভ্যালু যা হবে ওয়াইয়ের ভ্যালুও তাই হবে। তাহলে লিখলাম লিমিট এইচ টেন্স টু 0, তাই না? তারপর কি আছে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এক্সের ভেতরের ভ্যালুটা যা হবে গোটা ফাংশনের ভ্যালুও তাই হবে, তাই না? এক্স যেটা এফ অফ এক্সও সেটা, এফ অফ এক্সও সেটা, এফ অফ এক্স মানে ওয়াই, তাই না? তাহলে এফ অফ এক্স সমান সমান এক্স, মানে এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান এক্স প্লাস এইচ, মাইনাস এফ অফ এক্স মানে কি এক্স, ঠিক আছে? আর নিচে কি হয়ে যাবে এইচ। তাহলে কি হয়ে গেল, এটা কাটলো। পরের লাইনে কি লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই এইচ, এটার ভ্যালু কত হয়ে গেল, এইচ কেটে 1 হয়ে গেল। তাহলে দেখ এখানে আমাদের স্লোপ ট্যান থিটা 1 আসছিল আগেও নর্মাল ভ্যালু, আর এরকম করেও কত 1ই আসলো। তাহলে ডিফারেন্সিয়েশন জিনিসটা ঠিক আছে, তাই না? তাহলে এরকম করে করে আমরা বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েশন, এই যে এই পদ্ধতিটা করে করে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হয় সেটা আমরা দেখেছি, ঠিক আছে? এখন অঙ্কতে যদি পড়তি তাহলে প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফাংশনের এরকম করে ডিফারেন্সিয়েশন করে করে তোকে দেখানো হতো, কিন্তু এগুলো তোর কোনো কাজে লাগবে না, এতক্ষণ ধরে যা পড়ালাম তোর কিচ্ছু আসবে না পরীক্ষায়, ঠিক আছে? কিন্তু তোর যাতে মনে থাকে ডিফারেন্সিয়েশন মানে সূত্রগুলো মনে থাকে কোথার থেকে আসলো তুই যেন ভালো করে অ্যাপ্লাই করতে পারিস, সেই জন্যই এতক্ষণ ধরে সেটা করলাম, এর মানে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার দেখ কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন কি হয় আমরা জাস্ট মুখস্থ করবো। এই যে এতক্ষণ যেভাবে যেভাবে করলাম লাস্ট দুটো অঙ্ক সেরকম করেই আসে সব কিছু, কিন্তু কি আসে কিভাবে আসে ওটা আমরা দেখে নিলাম দুটার, বাকিগুলার আর দেখলাম না, আমাদের দরকার নেই, কিন্তু রেজাল্টটা আমাদের দরকার, রেজাল্টটা মুখস্থ করতে হবে কী কী ডিফারেন্সিয়েশন আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই যে সূত্রটা আসে সেটা হচ্ছে কি, যে ডিফারেন্সিয়েশন অফ আ কনস্ট্যান্টকে ধর আমি সি লিখলাম, সেটা আমি কি দেখলাম কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয় এখনই প্রমাণ করলাম। এখানে কোথায় গেল, এই যে প্রমাণ করেছি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয় 0, তাই না? তাহলে প্রথম সূত্র আমাদের কি মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েশন অফ আ কনস্ট্যান্ট সমান সমান 0, বোঝা গেল। 2 নম্বরে আমাদের কি মনে রাখতে হবে, 2 নম্বরে মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার, কি বললাম আমি, ধর এন একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে এর ডিফারেন্সিয়েশনটা কি হয় মনে রাখবি, মাথাটা সামনে চলে আসে, ঠিক আছে? আর মাথায় 1 কমে যায়, ঠিক আছে? লগেও যেমন পাওয়ার থাকলে সামনে চলে আসে ওই টাইপেরই কিছুটা, এটা পাওয়ারটা কি হচ্ছে সামনে চলে আসছে আর মাথায় পাওয়ার 1 কমে যাচ্ছে, বোঝা গেল। এবার এর পরের সূত্র কি, এর পরের সূত্র হচ্ছে, এটা ছিল একটা সংখ্যা টু দি পাওয়ার, তোর এক্স ছিল, এক্স টু দি পাওয়ার একটা সংখ্যা ছিল, এবার ধর একটা সংখ্যা টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ডিডিএক্স অফ ধর এন টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে কি হবে মনে রাখবি, যেটা আছে সেটা প্রথমে লিখে নিবি, যেটা আছে লিখে নিলি সেটাই থাকলো, তারপরে কি লিখবি ln, তারপরে এই যে এই সংখ্যাটা আছে যেটা সেটা লিখে দিবি, মানে কনস্ট্যান্ট যেটা আছে সেটা লিখে দিবি, বোঝা গেল। তাহলে যেটা ছিল সেটাই থাকলো, মুখস্থ করার পদ্ধতি বলে দিচ্ছে, সঙ্গে একটা কি হয়ে গেল ln, এই জিনিসটা ln মানে কি জানা আছে, ln মানে হচ্ছে আমরা যে লগ লিখি, লগের নিচে বিভিন্ন বেস হয়, তাই না? বেস 10 হয়, বেস তোর যা খুশি তাই লিখতে পারিস, 8 হতে পারে, 2 হতে পারে, হতে পারে। তো ln বেস লগ বেস যেটা সেটাকেই আমাদের সংক্ষেপে কি লেখা হয় ln, বোঝা গেল। লগ বেস কেই কি লেখা হয় ln, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বল 4 নম্বর সূত্রটা কি হবে, এটা যদি আমার ddx অফ ই টু দি পাওয়ার এক্স হয়ে যেত তাহলে কি হবে, একই রকমভাবে ই টু দি পাওয়ার এক্স, এই যে একটা কনস্ট্যান্ট সংখ্যার মাথায় যদি এক্স থাকে সেই কনস্ট্যান্ট সংখ্যাটা টু দি পাওয়ার এক্স হয়ে যাবে ইন্টু ln
কি হয়ে যাবে, ln সেই সংখ্যাটা হয়ে যাবে ই, তাই না? এবার ln ই মানে কি, ln ই মানে লগ ই বেস ই, আর লগ ই বেস ই কত হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, এই জিনিসটা 1 হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, লগ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়ে গেল। বোঝা গেল? এটার থেকেই কিন্তু এটা এসেছে, তাই না? আচ্ছা, এবারের পরে দেখি কি সূত্র আছে। সূত্র তো অনেক আছে, কিন্তু সব পড়তে হবে না, যে কয়েকটা আমি বলছি সেই কয়েকটা রাখ, মনে রাখ, তাহলেই যথেষ্ট। দেখ তারপরে কি বলেছে, ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, ঠিক আছে, সেগুলো ডিফারেন্সিয়েশন আমাদের শিখতে হবে। সাইন থিটা, ট্যান থিটা, সিক থিটা, আর ওদিকে কি কস থিটা, কট থিটা, কোসেক থিটা। কেন এরকম করে বললাম, পরপর না বলে, সাইন থিটা কস থিটা না বলে, ওটা বোঝা যাবে এখনই, ঠিক আছে? আমি প্রথমে কি লিখলাম, ডিডি এক্স অফ সাইন থিটা। এটাই যদি তুই ওইরকম করে করিস, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ ডেল এইচ টেন্স টু 0, ওরকম করে করলে এটা কি আসবে, দেখবি কস থিটার সঙ্গে সমান আসবে, ঠিক আছে? এক্স লিখছি, থিটা লিখছি না। 6 নাম্বার দিয়ে কি লিখছি, ডিডি এক্স অফ ট্যান এক্স, ঠিক আছে? আচ্ছা, সাইনের পর কসই লিখি, কিন্তু এই দিকটায় লিখি, হ্যাঁ। এটা 5 নাম্বার গেল। 6 নাম্বার সূত্র, ডিডি এক্স অফ কস এক্স, এটা কত আসে, মাইনাস সাইন এক্স আসে, ঠিক আছে? তারপরে কি, ডিডি এক্স অফ ট্যান এক্স, এটা কি আসে, সেক স্কোয়ার এক্স। বোঝা গেল? এটা তো 7 নাম্বার গেল। এবার 8 নাম্বার কি, কট, ঠিক আছে? কট এক্স এর যদি তুই ডিফারেন্সিয়েশন করিস, কি আসবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর কি বাকি থাকলো, সেক আর কোসেক, তাই না? ডিডি এক্স অফ সেক এক্স যদি করিস, তাহলে কি আসে, সেক এক্স ট্যান এক্স। আর লাস্ট আমাদের কি ছিল, ত্রিকোণমিতির ফাংশনের ডিডি এক্স অফ কোসেক এক্স, এটা কি আসে, মাইনাস কোসেক এক্স ইন্টু হয়ে গেল, জায়গা নেই, আমি নিচে লিখলাম কোসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফাংশনগুলো এরকম করে করবি। এবার দেখ, আমি কেন এরকম করে লিখলাম, একটা ব্যাপার আছে এর মধ্যে মনে রাখার। যখনই দেখ সি আছে সামনে, ঠিক আছে, সি আলা কোনো কিছু ডিফারেন্সিয়েশন করছি, ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলছি, সি আলা কোনো কিছু ডিফারেন্সিয়েশন করছি, তখনই কি আসছে, নেগেটিভ আসছে। এটা মনে রাখার জন্য এটাকে এই পাশে আর এটাকে এই পাশে লিখলাম, ঠিক আছে? মনে থাকলো। আর দেখ, সাইনেরটা কস, কসেরটা সাইন, ঠিক আছে, এই দুটো তো মনেই থাকবে। এবার দেখ, আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, তাই না? প্রথমে কি আসে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? ওই জন্য যখন আমি ট্যানকে নিচ্ছি, পরেরটাকে নিচ্ছি, তখন ডিরেক্ট আমার সেক স্কোয়ার আসছে। কিন্তু যখন আমি ইয়েটাকে নিচ্ছি, প্রথমেরটাকে নিচ্ছি, প্রথমেরটার মনে রাখবি পাওয়ার বেশি, ওই জন্য যখন সেক থিটাকে নিচ্ছি, সেক থিটার সঙ্গে কী ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তো সেকের শক্তিটা বেশি জন্য সেকটা চলে আসলো হবে, ঠিক আছে? তারপর ট্যান ছিল, ট্যানটা গুণ হয়ে গেল। এটা মনে রাখার পদ্ধতি বলছি। তো এইভাবে মনে রাখতে পারিস, এই কোসেক আর কটের সূত্রটাও এইভাবেই চাইলে মনে রাখতে পারিস। বুঝে গেল? মনে রাখাটা তোর ওপর, কীভাবে মনে রাখবি। এবার দেখ, আরেকটা সূত্র যেটা মনে রাখতে হবে, সেটা কি, লগ এক্স, ঠিক আছে? লগ এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, 1/x, ঠিক আছে? তারপরে কি, ডিডি এক্স অফ লগ, এটা ln মানে কি, লগ ই বেস এক্স ছিল, তাই না? লগ কি, ই বেস এক্স ছিল, কিন্তু আমি যদি বলি লগ অন্য কিছু একটা বেস দিয়ে দিই, এ বেস এক্স, তখন কিভাবে লিখবি তুই, 1/x এর মতো 1/x তো লিখলি তুই, ঠিক আছে? সাথে একটা কি লিখতে হবে, লগ, এই যে এ বেস ছিল, এ বেস দিয়ে দিলি, আর কি লিখতে হবে এখানে,
ই লিখতে হবে, ঠিক আছে। এখানেও তুই এই সূত্রটাকেও তুই এভাবেই লিখতে পারিস, কিন্তু দেখ এটাকে ln x আছে, তো ln x কে তুই লিখলি লগ, আচ্ছা 1/x লিখে নিলি, তারপর কি লিখলি লগ, কি ছিল ln মানে কি লগ ই বেস, তাই না, ই বেস ই লিখলি। আর এখানে নিচে নিচে কি আছে, নিচেও ই আছে, ওই জন্য এখানে ই লিখলি, লগ ই বেস ই মানে 1, ওই জন্য শুধু এটা পড়ে থাকে। মানে এটা বেসিক সূত্র, এটার থেকে এটা আসে। অ্যাকচুয়ালি এটাকে 11, এটাকে 12 দেওয়া উচিত ছিল, ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, এই দুটো অত মানে এটা অত কাজে লাগে না, এটাই বেশি কাজে লাগে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা ত্রিকোণমিতির কয়েকটা ফাংশন দেখলাম, লগের কয়েকটা ফাংশন দেখলাম, আর জেনারেল কয়েকটা ফাংশন দেখলাম, মানে ফাংশনের ডিফারেন্সিয়েশনগুলো দেখলাম। এবার দেখতে হবে ডিফারেন্সিয়েশনের কিছু রুল, ঠিক আছে। সেটাকে আমি 13 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। সূত্রের মধ্যেই আরেকটা সূত্র ভাবতে পারিস, যে ডিফারেন্সিয়েশন অফ ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, মানে কি এটাও একটা এক্সের ফাংশন, এটাও একটা এক্সের ফাংশন, ঠিক আছে। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েশন করব আমরা প্রথমে একটাকে কনস্ট্যান্ট রাখবো, ইউ অফ এক্সটাকে ইউ অফ এক্স রাখলাম, ডিফারেন্সিয়েশন করবো কারটা পরেরটাকে, ভি অফ এক্সের ডিফারেন্সিয়েশন করে দিলাম, তাই না। প্লাস কি করে দিলাম, এরপরে আরেকজন যে ছিল তাকে আমি রাখবো, কনস্ট্যান্ট রাখবো, আর ডিফারেন্সিয়েশন কার করব, যে পড়েছিল ইউ অফ এক্সের, তাই না। বোঝা গেল। তাহলে কি একবার ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, একবার ভি স্থির ইউ এর ডিফারেন্সিয়েশন। এটার একটা এক্সাম্পল দিই তোকে আমি, ধর এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এটা কি আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটাও একটা এক্সের ফাংশন, এটাকে ধর ইউ এফ এক্স বললাম, এটাও একটা এক্সের ফাংশন, এটাকে কি বললাম, ভি অফ এক্স বললাম, তাই না। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, ডিফারেন্সিয়েশন এফ অফ এক্স মানে ডিফারেন্সিয়েশন অফ ইউ অফ এক্স ইন্টু কী হবে ভি অফ এক্স, তাই না। তাহলে ডিফারেন্সিয়েশন কিভাবে করব, প্রথমে ই অফ এক্স স্থির, ডিফারেন্সিয়েশন অফ ভি অফ এক্স, তাই না, প্লাস ভি অফ এক্স স্থির, ডিফারেন্সিয়েশন অফ ই অফ এক্স, তাই না। এবার খালি আমি ভ্যালুটা বসাবো। তাহলে ইউ মানে কি, ইউ অফ এক্স মানে সাইন এক্স, তাহলে সাইন এক্স রাখলাম এখানে, আর ডিফারেন্সিয়েশন অফ কী করতে হবে, ই টু দি পাওয়ার এক্স করে দিলাম। তারপরে কি করতে হবে, এখানে ভি মানে কি আছে, ভি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ ইউ অফ এক্স, তাই না। ডিফারেন্সিয়েশন অফ ইউ অফ এক্স মানে কি আছে, সাইন এক্স, তাই না। তাহলে কিভাবে করবি, সাইন এক্সের মতো সাইন এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, প্লাস এখানে আবার ই টু দি পাওয়ার এক্স আছে লিখে দিলাম, তাই না। আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, কস এক্স হয়, লিখে দিলাম। বোঝা গেল কীভাবে করব। আচ্ছা, এবার দেখ এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি, যে এখানে ইউ আর ভি এর মধ্যে একটা যদি কনস্ট্যান্ট হয়, তাই না, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি 14 নাম্বার, সেটা হচ্ছে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে কী হবে, এটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে, প্রথমে কনস্ট্যান্টটা স্থির থাকবে, এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন হবে ডি এফ অফ এক্স বাই ডিএক্স, তাই না। আর একটা কী হয়ে যাবে, এবার এফ অফ এক্স যে জিনিসটা সেটা স্থির থাকবে, আর ডিফারেন্সিয়েশন কার হয়ে যাবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন মানে গোটা জিনিসটাই কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা চলে যাবে, শুধু এই জিনিসটা পড়ে থাকবে, তাই না। সেই জন্য আমরা সোজাসুজি বলতে পারি যে এফ অফ এক্সের সঙ্গে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে সেটা বেরিয়ে যায়, আর এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে যায়। বোঝা গেল খুব সহজে। মানে তোর আমি বললাম ধর 5 ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো, সি মানে কত 5, আর এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তুই কী করবি, ডিডিএক্স লিখবি, সামনে লিখলি 5টাকে বের করে নিলি, তারপর কি লিখলি, ডিডিএক্স অফ
ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্সই থাকছে, 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্সই থাকছে, বোঝা গেল? আচ্ছা, এবার যেটা সেকেন্ড ক্লাস রুল সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কি, কত নাম্বার দেবো এটার? 15 নাম্বার, তাই না? ddx অফ f অফ g অফ x। সবার প্রথমে তো f অফ g অফ x এই জিনিসটা কি সেটা বলতে হবে, তাই না? তারপরে ডিফারেন্সিয়েশন বোঝাতে হবে। আচ্ছা, এমনি f অফ x মানে কি x এর একটা ফাংশন, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি f অফ g অফ x মানে কি, তুই বলবি কি g অফ x এর একটা ফাংশন, তাই না? 5 g অফ x এর স্কোয়ার প্লাস 3, তাই না? এখন ধর g অফ x মানেও নিশ্চয়ই x এর একটা ফাংশন, ভেতরে x আছে মানে x এর একটা ফাংশন, তাই না? ধর আমি বললাম g অফ x সমান সমান x কিউব প্লাস 3, তাই না? তাহলে এখানে কি করবি তুই? f অফ g অফ x কি লিখবি এবার তুই? f অফ g অফ x f অফ x মানে কি ছিল? 5x স্কোয়ার প্লাস 3, তাহলে f অফ gx মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, তাই না? 5g অফ x এর স্কোয়ার প্লাস 3, তাই না? এবার g অফ x মানে কি সেটা লিখে দিবি, g অফ x মানে x কিউব প্লাস 3 তার স্কোয়ার প্লাস 3। এই জিনিসটাকে আমরা কি বলবো? f অফ g অফ x, বোঝা গেল? মানে x এর ফাংশনের ফাংশন, এরকম করে তুই যত খুশি দিয়ে দিতে পারিস, এরকম করে আরও দিয়ে দিতে পারিস। এটা ধর এটার বাইরে কিছু একটা দিয়ে দিলি x, মানে এটা x না, এটা অন্য কিছু নাম দিতে হবে, ধর a নাম দিয়ে দিলি, তাহলে কি হয়ে যাবে? এটা এতটা জিনিসের ফাংশন, তাই না? এখানে তুই আরও ধর ব্র্যাকেট দিয়ে কিছু একটা দিয়ে দিলি বিটা এতটা জিনিসের ফাংশন, মানে ফাংশনের ফাংশনের ফাংশন এরকম করে চলতেই থাকবে। তো অত দূর আমাদের যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট f অফ g অফ x অব্দি গেলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? ফাংশনের ফাংশন, যেমন ধর আরেকটা আমি উদাহরণ দিচ্ছি তোকে, g অফ x সমান সমান ই টু দি পাওয়ার x, ঠিক আছে? আর f অফ x সমান সমান সাইন x। তাহলে তুই বল আমাকে g অফ f অফ x কি হয়ে যাবে? আর f অফ g অফ x কি হয়ে যাবে? g এর মতো g লিখলাম, f অফ x এর জায়গায় কি লিখবো আমি? সাইন x, তাই না? এবার g অফ x মানে ই টু দি পাওয়ার x, তাহলে g অফ সাইন x মানে কি? ই টু দি পাওয়ার সাইন x, তাই না? আর যদি আমি এটা লিখতাম f অফ g অফ x, তাহলে কি হতো? f অফ রাখলাম, g অফ x কে আমি কি লিখবো? ই টু দি পাওয়ার x, তাই না? তাহলে কি হবে? f অফ x মানে কি? সাইন x, তাহলে f অফ ই টু দি পাওয়ার x মানেও কি হয়ে যাবে? সাইন ই টু দি পাওয়ার x, বোঝা গেল? f অফ g অফ x বা g অফ f অফ x কীভাবে লেখা হয়, বোঝা গেল, তাই না? আচ্ছা, এবার দেখ এটা ডিফারেন্সিয়েশনের রুলটা। এটাকে কিভাবে আমরা লিখতে পারি মনে রাখবি, আচ্ছা তার আগে একটা কথা বলি মনে রাখার আগে, এই যে জি অফ এক্স আছে এটাকে তুই এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারবি, কিন্তু এফটা কার ফাংশন? জি এর ফাংশন, জি অফ এক্স এর ফাংশন, তাহলে এফকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? জি অফ এক্স এর সাপেক্ষে, তাই না? ভেতরে যেটা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিখে নে, এফ জি অফ এক্স আছে, তাই না? একে এর সামনে ডি দিয়ে দেবো আর নিচে কি দিয়ে দেবো? ডি জি অফ এক্স, তাই না? ব্র্যাকেটে এক্সগুলো আর আমি লিখলাম না, ঠিক আছে? নিচে আর ব্র্যাকেটে এক্সটা আমি লিখলাম না, লিখতেও পারিস তোর ইচ্ছা হলে। আর ইনটু কি দিয়ে দেবো? নিচে যখন ডিজি নিলাম একটা এক্সট্রা করে,
তাহলে ডিজিকে আমার করতে হবে, সরাতে হবে, ওই জন্য ওপরে আমি কী করে দিলাম, ডিজি দিয়ে একটা গুণ করে দিলাম, আর নিচে কী ছিল ডিএক্স, সেটাকে লিখে দিলাম। তাহলে এবার দেখ, এই যে জিটা তো অ্যাকচুয়ালি জি অফ এক্স, তাই না? জি অফ এক্স এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করা যায়, এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন হয়ে গেল। আর এফ অফ জি অফ এক্স নিশ্চয়ই জি অফ এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করা যায়, জি অফ এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিলাম, তাই না? বোঝা গেল? তাহলে আমাদের সূত্রটা কি ছিল, ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্স সমান সমান ডিএফ বাই কি, এফ বাই কী দিয়ে করতে হবে, এটার ভেতরে যেটা আছে ডিএফ বাই ডিজি, আর ভেতরেরটাকে কি করব, ভেতরেরটাকে ডিজি বাই ভেতরে যেটা আছে এক্স ডিএক্স। বোঝা গেল? ক্লিয়ার? এবার একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আরও ভালো করে হবে। ডিডি এক্স অফ, একটু আগেই দেখলাম আমরা সাইন ই টু দি পাওয়ার এক্স একটা জিনিস ছিল, এফ অফ জি অফ এক্স ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটার আমি ডিফারেন্সিয়েশন কিভাবে করব, সাইন ই টু দি পাওয়ার এক্সের সাপেক্ষে সরাসরি ডিফারেন্সিয়েশন তো হবে না, ভেতরে যেটা থাকে সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করব, ডি সাইন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, বাই ডি অফ ই টু দি পাওয়ার এক্স করতে হবে আমাদেরকে, তাই তো? আর এখানে কি করতে হবে, ইন্টু যেটা পড়েছিল ডি ই টু দি পাওয়ার এক্স বাই ডিএক্স করতে হবে, তাই না? তাহলে এখানে যেটা থাকে সেটার যদি সাইন থাকে তাহলে কি হয়ে যায়, কস হয়ে যায়, তাই না? ডি ডিএক্স অফ সাইন এক্স কী হয়, কস এক্স। তাহলে ডি ডি ই টু দি পাওয়ার এক্স অফ সাইন ই টু দি পাওয়ার এক্স কী হয়ে যাবে, কস ই টু দি পাওয়ার এক্স, তাই না? আর কি হয়ে যাবে এখানে, ডি ডিএক্স অফ এটা ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি একটা এক্সের ফাংশান, এই জিনিসটা কি সেই ফাংশনের ফাংশন টু দি পাওয়ার 5টা, তাই না? মানে এখানে এফ অফ এক্স সমান সমান, আচ্ছা জি অফ এক্স সমান সমান কী হচ্ছে, জি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3, আর এফ অফ এক্স সমান সমান কী হচ্ছে, এফ অফ জি অফ এক্স সমান সমান কী হয়ে যাচ্ছে, এই গোটা জিনিসটার কি আছে, কিউব আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এই এফ এর ডিফারেন্সিয়েশন করব, তাই না? আচ্ছা, তাহলে কি লিখব, ডি গোটা জিনিসটা লিখব, গোটা জিনিসটা বাই কি লিখব, ডি অফ এই জিনিসটাই লিখতে হবে, ভেতরে যে জিনিসটা আছে সেটাই লিখতে হবে, তাই না? আর তারপরে কি লিখব, ভেতরের জিনিসটা ডিফারেন্সিয়েশন করব, ভেতরে কি ছিল এবার এক্স স্কোয়ার প্লাস 3 এর ডিফারেন্সিয়েশন করব, এটা আমি এক্সের সাপেক্ষেই করব, ভেতরের জিনিসটা সবসময় কার সাপেক্ষে করব, এক্সের সাপেক্ষে, আর বাইরের জিনিসটার সঙ্গে কার সাপেক্ষে করব, বাইরের জিনিসটার করব ভেতরে গোটাটা যেটা আছে সেটার সাপেক্ষে, বাইরেরটার করব ভেতরেরটার সাপেক্ষে, আর ভেতরেরটার করব এক্সের সাপেক্ষে। তাহলে কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এক্সের জায়গায় খালি এক্স স্কোয়ার প্লাস কি আছে, 3 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 5 মাইনাস 1, আর সামনে 5 চলে আসবে, 5 মাইনাস 1 মানে এটা 4 অ্যাকচুয়ালি, তাই না? আর ডিডি এক্স অফ এটা কত হচ্ছে, এক্স স্কোয়ারের 2x আর প্লাস ডিডি এক্স অফ 3 মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন মানে 0, তাহলে কি হয়ে গেল, 5 দুগুণি 10x এক্স স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 4। বোঝা গেল? এবার দেখ, এই যে এই জিনিসগুলো করলাম, এতটা জটিলভাবে ভাবার আমাদের দরকার নেই, আমরা সরাসরি কীভাবে ভাবতে পারি ছোটোখাটো করে, ঠিক আছে? সেম জিনিসটা দেখ, এরকম যদি আসে, আমরা এখন থেকে এত ডিটেইলে না করে আমরা শর্টকাটে কিভাবে করব ওটা দেখছি। হ্যাঁ, আমরা কি এই ভেতরে ভাববো কি, ভেতরের ফাংশনটাকে ভাববো যে না এখানে এক্সই লেখা আছে, ঠিক আছে? তাহলে সাইন এক্সের জায়গায় কি হবে, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স, তাই না? কিন্তু এক্সের জায়গায় আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে জন্য আমরা ই টু দি পাওয়ার এক্স লিখলাম, তারপর ভেতরের জিনিসটার আমরা গুণ করে ডিফারেন্সিয়েশন করে দেবো, গুণ ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেল?
এখানেও তাই করবো, এখানে গোটা জিনিসটাকে কী ভাববো, এক্স ভাববো, তাই না? তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5, এক্সের কাকে এক্স ভেবেছি আমি, এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স ভেবেছি, তাই না? এটা লিখে নিলাম, এটা টু দি পাওয়ার 5 - 1 মানে 4 ইন্টু ভেতরের জিনিসটার ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার প্লাস 3 এর ডিফারেন্সিয়েশন কী হয়ে যাবে, 2 ইন্টু এক্স। বোঝা গেল? এত সহজেই করে ফেলতে পারবো। আমি যদি তোকে বলি যে সাইন এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, তুই কী করবি, সাইন এ টু দি পাওয়ার এক্সের জায়গায় কী ভাববি, যে না এ টু দি পাওয়ার এক্স না, আমার শুধু এক্সই আছে, তুই কী করে দিবি, কস এক্স। কিন্তু এক্স আমি কাকে এক্স ভাবছিলাম, এ টু দি পাওয়ার এক্সকে, ওই জন্য এখানে এ টু দি পাওয়ার এক্স লিখে দিলি, আর এখানে এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করে দিবি, এ টু দি পাওয়ার এক্স ln এ, তাই না? বোঝা গেল কীভাবে করবো? খুব সোজা। অনেক কিছু বলছি, একবারে হয়তো হিবিজিবি হয়ে যাচ্ছে, না হলে তো ভালো। আচ্ছা, এবার লাস্ট আমাদের ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা দেখছি, ঠিক আছে? দেখ, আরেকটা কি লাস্ট ফর্মুলা ডিফারেন্সিয়েশনের, সেটা হচ্ছে কি ডিডিএক্স অফ ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। ভি অফ এক্সকে আমি কি ভাবতে পারি, এরকম করে 1 ইন্টু ভি অফ এক্স ভাবতে পারি, এটাকে আমি ভাবতে পারি যে এটা আরেকটা এক্সের ফাংশন, এটাকে ধর আমি লিখলাম জেড অফ এক্স, তাহলে এটাকে আমি কি করতে পারি, আগের ফর্মুলাটা দিয়েই করে ফেলতে পারি, ইউ অফ এক্স টু ভি অফ এক্স, ওটা দিয়ে আমি করে ফেলতে পারি। কিন্তু কোনো সময় দেখবি ওরকম না করে আমি যদি মানে ইউ বাই ভি আকারে লিখি তাহলে তাড়াতাড়ি হবে, ওই জন্য আমাদের দুটাই মনে রাখতে হবে, যখন যেটা সুবিধা হবে তখন সেটা করতে হবে। এর সূত্রটা কীভাবে মনে রাখবি, যে নিচে ছিল তাকে নিচেই রাখবো, স্কোয়ার করে দেবো খালি, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে তো কী হয়, নিচের পাওয়ার 1 বেড়ে যায়, তাই না? মানে এক্স টু দি পাওয়ার, তুই যদি এমনি নর্মাল ডিফারেন্সিয়েশন করিস, দেখ ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস কোনো কিছু, ধর -2 আছে, -2, তাহলে কী করবি, সামনে -2 দিয়ে দিলি, আর এক্স টু দি পাওয়ার -3 হয়ে গেল। মানে কি, নিচে এখানে কি ছিল, নিচে একটা পাওয়ার বেশি ছিল, নিচে আরও একটা পাওয়ার বেড়ে যায় সবসময় ডিফারেন্সিয়েশনে। এটা যদি এক্স টু দি পাওয়ার -4 হতো, তাহলে কি হয়ে যেত, এটা এক্স টু দি পাওয়ার -5 হয়ে যেত, মানে নিচে একটা পাওয়ার বেড়ে যেত, তাই না? তো সেমভাবে কি হয়, এখানেও মনে রাখবি, নিচে একটা পাওয়ার কি হয়ে গেল, যে ছিল তার একটা পাওয়ার বেড়ে গেল, ঠিক আছে? নিচে যে ছিল তার একটা পাওয়ার বেড়ে গেল। আর ওপরে কি করতে হয়, দুটা জিনিসের একসঙ্গে ডিফারেন্সিয়েশন তো করা যায় না, আমরা দেখলাম, একটা কনস্ট্যান্ট রাখতে হয়, আরেকটা কি করতে হয়, আরেকটা ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এখানেও আমি নিচেরটা দিয়ে যখন মাথা ঘামানো শুরু করেছি নিচে, তাহলে উপরেরটা তো আমার নিচেরটা নিয়েই মাথা ঘামানো শুরু করতে হবে, এটুকুই মনে রাখা। নিচেরটা দিয়ে যেহেতু নিচে শুরু করেছি, ওপরেরটাও কি সেম জিনিস দিয়ে শুরু করব, ওপর নিচে সেম জিনিস দিয়ে শুরু করব, তাহলে ভি অফ এক্সটা কি আমাদের কনস্ট্যান্ট রাখবো, ভি অফ এক্সকে আমি আর ধরবো না। নিচে যেটা ছিল পাওয়ার 1 বাড়িয়ে দিলাম, আর নিচে যেটা ছিল সেটাই এখানে ঠিক রাখলাম প্রথমে কনস্ট্যান্ট। তাহলে কী হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন অফ ইউ এক্স, আর ওখানে প্লাস আসে, ভাগ কি গুণ থাকলে প্লাস আসে, তাহলে ভাগ থাকলে কি মাইনাস আসবে সহজে, তাই না? মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি এক্স। তাহলে আমরা কি মনে রাখতে পারছি, দেখ ভি অফ এক্স নিচে, ভি অফ এক্স নিচে ছিল জন্য ভি অফ এক্সটা নিচেই থাকছে স্কোয়ার, ভি অফ এক্স দিয়ে শুরু, আর কি হচ্ছে শেষ হচ্ছে কি ভি অফ এক্সের ডিফারেন্সিয়েশন দিয়ে। মনে থাকলো, মুখস্থ হয়ে গেল, তাই না? তাহলে এতটুকুই।